বাংলাদেশে সংস্কারের আলোচনা উদ্যোগ নতুন কিছু নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সংস্কারের যে উদ্যোগগুলো আসলে আমরা গ্রহণ করে থাকি সেই উদ্যোগগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখনকার বাস্তবতা চিন্তা করলে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক যে হারে কিংবা যেভাবে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে, নানাভাবে কমিশন গঠন করা হয়েছে, কিন্তু সেই কমিশনগুলো কি ধরনের সংস্কার করছে, সেই সংস্কারগুলো কতখানি দৃশ্যমান হয়েছে, সেই সব কিছু নিয়ে চলছে আলোচনা, চলেছে প্রশ্ন। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই বিরাজমান রাজনৈতিক বাস্তবতা ও নাগরিক চিন্তায় নিয়ে। আজকের ZSRM দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজিজুল বারী হেলাল, আমরা এখনকার রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলছি, আমরা নাগরিক চিন্তা নিয়ে কথা বলছি, অর্থাৎ এখন আসলে আমরা ভিন্ন রকম একটি রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমি একটু জিজ্ঞেস করতে চাই, বর্তমানে আসলে মাঠের বড় রাজনৈতিক দল বলতে হয়তো আমরা বিএনপিকেই বলে থাকি, অন্যান্য রাজনৈতিক দল নিশ্চয়ই আছে, কিন্তু আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল তার একেবারেই বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতি থেকে অনুপস্থিত আছে। এই আওয়ামী লীগের অনুপস্থিত থাকাতে বিএনপি আসলে খানিকটা স্বস্তিতে আছে, নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে আপনারা খানিকটা চাপের মধ্যে আছেন, চ্যালেঞ্জের মুখে আছেন? আমি আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত না। আমরা আওয়ামী লীগ মাঠে নেই এই জন্য যে স্বস্তিতে আছি, এটা তো কোনোভাবেই হতে পারে না। আওয়ামী লীগ মাঠে থাকবে কি থাকবে না এটা জনগণ দ্বারা ডিসাইডেড। আমরা অস্বস্তিতে আছি বর্তমান সরকারের আনস্মার্টনেস দেখে। সরকার একটা যে আনস্মার্টনেস দেখাচ্ছে, নাকি ডেলিভারেটলি মানে ইচ্ছাকৃতভাবে এরকম তার আনস্মার্টনেস দেখাচ্ছে, এইটা হলো আমাদের অস্বস্তির কারণ। কারণ আপনি দেখেন যে সরকারের হানিমুন পিরিয়ড একদম শেষ হয়ে গেছে, 3 মাসের মানে বেশি হয়ে গেছে এই সরকারের অবস্থা। এখনো দৃশ্যমান কোনো কিছু করতে পারেনি, যার ফলে আমাদের যে আন্দোলনের উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং নির্বাচনের দিকে দেশটাকে নিয়ে যাওয়া, সেই সমস্ত ব্যাপারে দৃশ্যমান কিছু না দেখে বরঞ্চ আমি অযাচিতভাবেই বলবো যে কিছু কিছু, যেমন 14টা সংস্কার কমিশন গঠন করেছে, 14টাই মনে হয় নাকি, মোট 10টা সংস্কার কমিশন গঠন করেছেন। এই সমস্ত কমিশন যে রিপোর্ট, জাহিদ ভাই নিজেও কিন্তু নির্বাচন কমিশনে সবচেয়ে ভালো যে কমিশনটা, ওইটাই তিনি একজন মেম্বার। সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যদি আপনি যারা স্টেক হোল্ডার, অর্থাৎ আমরা যারা রাজনৈতিক দলগুলো, তাদের সাথে বসে ঠিক না করেন, আপনি একটা সংস্কার প্রস্তাব দিলেন, সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কে করবে? এই বর্তমান সরকার করবে? তো অসম্ভব। তাই তো কিয়ামত পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে। আর সেই সংস্কার প্রস্তাব যদি নির্বাচিত রাজনৈতিক দলগুলো করার কথা আপনি বলেন, তাহলে তো তারা যে করবে তার কোনো গ্যারান্টি কি? এটা অ্যাপ্রুভাল করবে কে, বাস্তবায়ন করবে কে? এবং নির্বাচন এর আগেও আমরা দেখেছি, সে 91 সালে আমি দেখলাম টাস্ক ফোর্স গঠন করলো। এই বর্তমান ডক্টর ইউনূস সরকারও একটা টাস্ক ফোর্সের প্রধান ছিল সংস্কারে। তারপরে এরপরে 2001 সালে আমি দেখলাম কমিশন হয়েছে, 96 সালে হয়েছে। বিভিন্ন সময় এরকম সংস্কার করার জন্য কমিশন, টাস্ক ফোর্স, বিশেষজ্ঞজন মত দেয়। কিন্তু পরবর্তী রাজনৈতিক দলগুলো যখন দেখে যে এই সব প্রস্তাবের কোনো উপযোগিতা আর দেখা যায় না, কারণ সংস্কার উপযোগিতা দেখা যায় না, কারণ স্বার্থে পরিবর্তন করে ফেলেন। এটা ঠিক না। এটা তো একটা আপনার পপুলিস্ট কথা বলে ফেললেন যে রাজনৈতিক দলগুলো নিজের সাথে সংস্কার প্রস্তাব, যে সংস্কার যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, এইটার উপযোগিতা আজকে যে জিনিসটা আপনি প্রয়োজন মনে করছেন, 1 মাস পরে সেই জিনিসটা প্রয়োজন নাও মনে হতে পারে। যেমন আমি একটু উদাহরণ দিই, যখন আসলে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে তখন আপনারা মনে করছেন না, এইটা ঠিক না। আপনারা সরকারে আসলে ঠিক অপ্রয়োজনীয় মনে করা শুরু করেন। এটা তো আপনি এক পক্ষে বলেই গেলেন, মানে ফ্যাসিবাদী সরকার যেভাবে বলতো এক পক্ষে বলেই গেলেন। আমাকে আমি তা বলিনি, আপনি আমার কথাটা রিড করতে পারছেন না। শোনেন, আমি আপনাকে বলি, যেমন ডিএসএ অ্যাক্টটা পরিবর্তন করা দরকার ছিল না? কিন্তু এখন কি দেখা দিচ্ছে, আপনার কোনো একটা এই যে ডিজিটাল আইন না থাকার ফলে এই ফ্যাসিবাদী চক্র ভারতে বসে কথা বলছে, বাংলাদেশেও বসে কেউ কথা বলছে না এই ফ্যাসিবাদের পক্ষে। কোনো আইন তাকে এখন একটা আইন, আমি ডিজিটাল সিকিউরিটির মতো নির্মম আইনের কথা বলছি না, কোনো একটা আইনের এখন উপযোগিতা না, প্রয়োজন আছে না? এইরকম আমি বলছি যে আপনি যে জিনিসটাকে এখন মনে করছেন যে এটা পরিবর্তন করা দরকার, ঠিক পরিবর্তন করলেন, দেখলেন যে 1 মাস পরে এটা
অকার্যকারী, এটা পরিবর্তন করে লস হয়ে গেছে। সুতরাং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এইটা দীর্ঘদিন ধরে চলতে থাকবে। আপনাকে আমি স্বৈরাচারের কথা বলবো কেন, আমি বিষয় আপনার চেতনার কথা বলছি। জিনিসটা হলো এরকম যে সংস্কার চলমান প্রক্রিয়া, এটা যখন প্রয়োজন। সবচেয়ে বড় জিনিস হলো যে নির্বাচিত সরকার, আপনি এখন এই সংস্কার করতে যে 3 মাস চলে গেল, কত আপনার বিরুদ্ধে কত রকম বিদ্রোহ বিপ্লব। সেই প্রশ্নটাই আমি করতে চাই ডাক্তার সাইদুর রহমান, এই যে 3 মাস চলে গেছে, কাজে গুরুত্ব নির্ধারণ করতে আসলে অন্তর্বর্তীকালীন সরকার একটু খামখেয়ালি করছে কিনা? আচ্ছা, আমি কমিশনের ব্যাপারে বা সংস্কারের ব্যাপারে হেলাল ভাইয়ের ব্যাপারে একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে আমি সিরিয়াসলি মনে করি এক্সক্লুড করে কোনো সংস্কার আসলে এফেক্টিভ হবে না। আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম কাজটাও যদি দিনের শেষে সব পক্ষকে নিয়ে না করেন, ওটা থাকবে না, ওটা টিকবে না। ফলে এই জিনিসটা কিন্তু এনশিওর করা হবে। আমরা আমাদের কমিশন থেকে যেটা করছি, অন্য কমিশনগুলো সম্ভবত করছে, সেটা হলো আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে চিঠি পোস্ট করেছি অলরেডি, এটা পৌঁছে যাবে তাদের কাছে। আমরা নির্বাচন নিয়ে তাদের যে ধারণা, তাদের যে চিন্তা, সেটা আমাদেরকে জানাতে বলেছি লিখিতভাবে, কোথায় তারা কোন ধরনের পরিবর্তন চান, এবং নিশ্চিতভাবেই আমরা এগুলো খুব সিরিয়াসলি দেব। 1, 2 হচ্ছে আমরা একটা প্রপোজাল দেব সংস্কারের। আসলে এটা সরকার কিন্তু চোখ বন্ধ করে ইমপ্লিমেন্টও করে ফেলবে না। ডক্টর ইউনূস তার ভাষণে আমেরিকায় গিয়ে নিউ ইয়র্ক টাইমসের সাথে সাক্ষাৎকারে ক্লিয়ারলি বলেছেন সংস্কার প্রস্তাব পাওয়ার পরে, এটা কিন্তু প্রস্তাব, আমরা যে রিপোর্ট দেব এটা একটা প্রস্তাব, তারপর তিনি রাজনৈতিক দলের সাথে বসবেন। বিএনপিও সেটাতে নিশ্চয়ই আমন্ত্রণ পাবে, আরও অন্যান্য দলগুলো আমন্ত্রণ পাবে, সেখানে আলোচনা হবে, ডিবেট হবে, কতটুকু সংস্কার এখন করা হবে, এই একটা আলোচনার মাধ্যমে করবে। এবং আমি সরকারের এই অবস্থানটাকে সঠিক বলে মনে করছি, কারণ আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বলছে আপনি যদি আলোচনা না করে কোনো সংস্কার যদি ভালো কিছু করেন, সেটা হয় না। রাজনৈতিক দলগুলো তো ভিন্ন কথা বলছে, তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে আলোচনা করছে না। বিশেষ করে উপদেষ্টা নিয়োগের কথাও যদি আমি দেখি, শেষবার যে 3 জন উপদেষ্টাকে নিয়োগ করা হয়েছে, সেটি নিয়েও আসলে অনেক ধরনের সমালোচনা তৈরি হয়েছে। আমি আসবো উপদেষ্টার ব্যাপারে। সম্ভবত মানে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই অর্থে উষ্মা দেখায়নি, রাদার দেখিয়েছে সরকারেরই এক ধরনের এক্সটেনশন আমরা বলতে পারি, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা দেখিয়েছে। সেই আলোচনা আমি পরে করছি। কিন্তু আমি আরেকটা ব্যাপার একটু বলতে চাই, আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা বাস্তবতাও আছে, আপনি যে পয়েন্টটা তুলেছেন, সেটা হলো ক্ষমতায় যাওয়ার পর এগুলো অতীতের কথা। আমি আশা করি 24 সালে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, সেটা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল শিখবে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন ধরুন, আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, প্রত্যেকে বিরোধী দল থাকাকালীন একটা প্রয়োজন ফিল করে, সেটা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন থাকা উচিত না, আপনাকে কোনো রকম কোনো কথাবার্তা ছাড়া ধরে নিয়ে যাওয়া যাবে। প্রত্যেকে প্রতিশ্রুতি দেয় আমি যদি সরকারে যাই তাহলে এই আইনটা বাতিল হবে, কিন্তু এবার আইনটা বাতিল হয় নাই। তার মানে সবাই শেষ পর্যন্ত নিজের স্বার্থ দেখার টেন্ডেন্সি আছে। কিন্তু আমি এজন্য বলছি, আমি আবারও বলছি, এটার জন্য কিন্তু আমি হেলাল ভাইকে বা ওনার দলকে অ্যাকিউজ করে বলছি না, না আপনারা পাল্টাবেন না, দল পাল্টায়। এবং আমি বিশ্বাস করতে চাই এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনার এই যে বিভৎস পতন, বিএনপি স্মার্ট এনাফ টু লার্ন ফ্রম দ্যাট। মানে উনি নিজে দেশ বিক্রি করে দিয়ে ইন্ডিয়াকে নিয়ে, ইন্ডিয়ার ব্ল্যাঙ্ক চেক দিয়েও ক্ষমতা টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত পারেন নাই। সুতরাং এই নিপীড়ন অত্যাচারগুলো, এবং এইবার বিএনপি যে স্কেলে অত্যাচারিত হয়েছে, যে স্কেলে নিপীড়িত হয়েছে, সেই স্কেলে অত্যাচার নিপীড়ন তাদেরকে নিশ্চয়ই সেই লার্নিং তৈরি করবে। এবং আমি আশা করতে চাই, আমরা প্রতিহিংসার রাজনীতিও দেখি, কিন্তু আমি আবার এটা ট্রু, সেখান থেকেও বেরিয়ে আসতে হবে একদম। কিন্তু আমি একই সাথে আবার বলতে চাই, বিএনপি যদি কনভিন্স না হয়, আপনি বিশেষ ক্ষমতা আইনে সরকার বাতিল করে দিল, বিএনপি এসে কনভিন্স যদি না হয়, তারা কিন্তু এটা আবার একই রকম আইন ঢোকাবে। সেই জন্য সমাজে আলাপ আলোচনা করার মাধ্যমে সবাইকে নিয়ে কাজটা করা। সংলাপ আমরা দীর্ঘদিন ধরে দেখেছি ডাক্তার সাইদুর রহমান, বাংলাদেশের সংলাপের ইতিহাস খুব একটা, এবার খুব ভালো হবে। এবার ভালো হবে কেন আমি আপনাকে বলি। আগে সংলাপ হতো দুই পক্ষই নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে, এক পক্ষ এটা চাইতে আর এক পক্ষ না। যারা বসে আছেন সরকারে, খেয়াল করবেন আপনি, ধরুন শেখ হাসিনার এই যে তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনার জন্য এর আগে একবার ওনারা পাওয়ারে ছিলেন, আরেকবার আওয়ামী লীগ পাওয়ারে ছিল। সো দুই পক্ষ কিন্তু পরস্পর মুখোমুখি অবস্থায়। এই মুহূর্তে আওয়ামী লীগ আর নাই, এবং ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারকে কিন্তু হেলাল ভাইরাও খুব স্ট্রংলি এন্ডোর্স করেন, সেই সরকারের পক্ষে আছেন। সুতরাং এই যে আজই সম্ভবত আমি দেখলাম যে ডক্টর ইউনূসের সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, দলের চেয়ারপারসন, মহাসচিব সবাই বলছেন। সুতরাং এই সরকার কিন্তু আস্থার সরকার। সুতরাং সরকার যদি মেজর কোনো ভুল না করে,
তাহলে বিএনপি বা অন্যরা এই মানে প্ল্যান নিয়ে মানে মানার জন্যই তারা সংলাপে যে আস্থার কথা আপনি বলছেন আজিজুল বাড়ি হেলাল, আমরা দেখেছি প্রথম দিকে আসলে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো এই সরকারকে যথেষ্ট সময় দেওয়ার কথা বলছিল, যৌক্তিক দাবি সময়ের জন্য দাবিও জানিয়েছে, কিন্তু দিন যত যাচ্ছে আসলে নির্বাচন ঘিরে তাদের এক ধরনের তাড়াহুড়ো বাড়ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে আসলে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো চাপে পড়তে যাচ্ছে। আসলে একটু কথা বলতে দেন, এই যে তাড়াহুড়া করছে আমরা বলছেন না, আমি তো দেখছি যে সরকারের এই যে সরকার ক্ষমতায় দীর্ঘস্থায়ী থাকার একটা লোভ তাদের মধ্যে তাড়াহুড়া করছে। যেহেতু তারা কতগুলো নন ইস্যুকে ইস্যু বানিয়ে আপনার মূল ইস্যু যে নির্বাচনের দিকে যাওয়া, গণতন্ত্রের দিকে যাওয়া, সেটা না করে দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, বিভিন্ন জায়গা আপনার সাম্প্রদায়িক কাঠ খেলা হচ্ছে, বিভিন্নভাবে শেখ হাসিনা ওই ভারতে বসে টেলিফোন সংলাপ করে বলছে যে নূর হোসেন চত্বরে যে জামায়াত হতে হবে, এরকম অনেক ষড়যন্ত্র হচ্ছে। আবার সরকার এইটাকে নিয়ে সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে শেখ হাসিনার এই মাফিয়ার এই ফোনালাপের ফলে যে নূর হোসেনের চত্বরে ওইখানে নাকি সমাবেশ করবে, তখন সবাই আমরা এক হয়ে যাচ্ছি। আবার ফেসবুকে আমি দেখলাম যখন শেখ হাসিনার পক্ষে কিছু লেখা হয় তখন সবাই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। তার মানে কি এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এইটা নিয়ে কি খেলছে নাকি? সে তার পক্ষে জনমত শক্তি গঠন করার জন্য সে মাঝে মাঝে আপনার এই জিনিসগুলোকে কি উৎসাহিত করছে কিনা, অর্থাৎ ক্ষমতায় থাকার তাড়াহুড়া, আমরা নির্বাচনের তাড়াহুড়া আমরা করছিলাম, বরঞ্চ আমার মনে হয় সরকারের আনস্মার্টনেস দেখে আমার মনে হয় যে সে তার ক্ষমতা থাকার আমি আরেকটু বলি স্থায়িত্ব করার জন্য সে কি তাড়াহুড়া করছে। একটি কথা জাহিদ ভাইয়ের সাথে একটু আর্গুমেন্ট করবো আমি এখানে, আপনি সেটা হলো যে জাহিদ ভাই যেমন নির্বাচন কমিশনের উনি একজন মেম্বার, উনি বলছেন যে আমরা সব রাজনৈতিক দলকে লিখিতভাবে দিতে বলবো। তা আমি একটা জিনিস লিখিতভাবে দিলে আপনি সেটা পড়বেন কি পড়বেন না, পড়ে কতটুকু নিলেন সেটা আপনি কেন আমার সাথে কথা বলবেন না? আপনি আমার সাথে কথা বলে আমাদের কথা বলার মাধ্যমে আমরা আপনার নির্বাচন কমিশনে কোথায় কি সংস্কার প্রয়োজন আপনি স্টেক হোল্ডারের সাথে ডায়ালগ করেন, লিখিত দিতে হবে কেন? আপনার কি সেই দাবি জানিয়েছেন? না আমি উনি যে এখানে উপস্থিত আছেন। হেলাল ভাই ইন্টারেস্টিং একটু বলে ফেলি, আসলে সরকার সিদ্ধান্ত নিয়েছে হেলাল ভাই, মানে সরকার এই ডায়ালগটা করবে, মানে নির্বাচনের সব কিছু নিয়ে সরকার শুধু এইটা না, সব কমিশন নিয়ে সরকার ডায়ালগটা করতে চায়। সেই কারণে আমরা আর ডায়ালগটা আমাদের দিক থেকে হবে না, এটাই সরকার থেকে জানানো হয়েছে। আমরা অপিনিয়নটা নেব, আমরা মনোযোগ অপেক্ষা করতে হচ্ছে। জাহিদ ভাই এটা কি স্মার্ট মুভ হলো? তাহলে আপনি বলেন এটাকে স্মার্ট মুভ হলো? আপনি সংস্কার প্রস্তাব দিবেন, তাহলে আপনার সাথে আমার কথা বলা দরকার। আপনি কথা বলে যদি একটা প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয় তখন সরকার আর আমাদের সাথে কথা বলে, আপনি আমার সাথে কথা বললেন, অন্য পার্টির সাথে কথা বললেন, তারপরে আপনি একটা সাম আপ কিছু একটা ড্র করলেন যে এইটা হলো সংস্কার, তখন সরকারের সাথে আমরা আবার কথা বলতে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আমাদের নির্বাচন নিষ্ঠারে থাকবে। অতএব আমি মনে করি যে এটা সরকারের যে সিদ্ধান্ত উনি বললেন যে সরকার কথা বলবে ওনার কাছে আমরা লিখিত জানাবো, এটা কোনো স্মার্ট মুভ হতে পারে, এটা আমার বক্তব্য। ডক্টর জাহিদুর রহমান, ঠিক এই যে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাই, নানান ভাবে আসলে এখন সমালোচনার জায়গা তৈরি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, তারা আসলে তাদের ক্ষমতা বা তারা দীর্ঘদিন আসলে সরকারে থাকতে চাইছে কিনা, সেরকম একটি প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা, সেটি নিয়েও একটি প্রশ্ন উঠেছে। আপনি কি বলতে চান? আমি সরকারকে ইন জেনারেল বলবো না, কিন্তু সরকারের মধ্যে কিছু এলিমেন্টস আছে তারা একই ধরনের কিছু ভেবে থাকতে পারে। কারণ শুধু সরকার না, সরকারের বাইরে থেকেও যারা টু সাম এক্সটেন্ট কানেক্টেড টু দ্য গভর্নমেন্ট, আমি জানি না তারা সরকার যেহেতু অংশটা, আপনি সরকারকে ব্লেম করতে পারেন না, কিন্তু কিছু মন্তব্য আসছে যেগুলো আসলে এক ধরনের অ্যালার্মিং তৈরি করে। যে আপনি বিরাট প্রসেস, আপনি সংবিধান পাল্টাবেন, সংবিধান সভা হবে, সেখানে ডিবেট হয়ে নতুন সংবিধান হবে, তারপর তার ভিত্তিতে নতুন নির্বাচন হবে। পৃথিবীতে সংবিধান সভায় ৩-৪ বছর সংবিধান সভা ডিবেট করে কনস্টিটিউশন তৈরির ইতিহাস আছে। তাহলে এখন একটা সংবিধান সভার নির্বাচন হবে, ওটা ৩ বছর বা ৪ বছর আলোচনা করবে, নিদেন পক্ষে ৩ বছর যদি ধরি, তারপর একটা নির্বাচন হবে। তার মানে রোড ম্যাপটা কেমন দাঁড়াচ্ছে? যখন এই ধরনের আলাপ, এগুলো সরকারের পক্ষ থেকে বলা হয়নি, সরকারের বাইরে থেকে বলা হচ্ছে, কিন্তু সরকারের সাথে তাদের এক ধরনের অ্যালাইনমেন্ট আছে, ফলে এই ধরনের কিছু কনফিউশন থাকতে পারে। এবং আমি আরেকটা কথা একটু যোগ করতে চাই, ডক্টর আসিফ নজরুল যখন বলেছিলেন যে 25-এর মধ্যে নির্বাচন হওয়ার
সম্ভব এইভাবে মানে নিশ্চিত করে বলেন সম্ভাবনা আছে, হতে পারে। কিন্তু তখনই ধর্ম উপদেষ্টা এটাকে প্রটেস্ট করে বলেছিলেন যেটা সরকারের বক্তব্য না, এবং উনি বলেছিলেন এই সরকার নাকি যেহেতু আওয়ামী লীগ সরকারের জায়গায় এসেছে যতদিন তাদের 4.5 বছর, আজ পর্যন্ত কিন্তু এই বক্তব্যটা উনি প্রত্যাহার করেননি, সরকারের কাছ থেকে বলাও হয়নি যে এক্ষেত্রে কোনো না কোনো ভাবে বিরাজনীতিকরণের এক ধরনের প্রচেষ্টা আমরা আবারও দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বলছি না, আমি রাদার হেলাল ভাইরা যেটা সন্দেহ করছেন আমি সন্দেহটা রাখা উচিত মনে করি, কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনা একবার ঘটেছে এবং ওনারা সাফার করেছেন, ওনারাই সবচেয়ে বড় সাফারার, ওনাদের দলকে ভেঙে ফেলার চেষ্টা হয়েছিল। সুতরাং আমাদের মনে হয় এই ব্যাপারে আমাদের ওয়াচডগ হিসেবে থাকা দরকার, কিছুটা সতর্ক থাকা দরকার। বাংলাদেশে মানে আপনি রাজনীতিবিদের 100, এই যে আপনি সমালোচনা করলেন না, দল এসে এই করবে ওই করবে ধরে নিলাম করবে, কিন্তু দিনের শেষে দেশ রাজনৈতিক দলই চালাবে। এবং কেউ যদি মনে করে দেশ ভালো চলছে না, তারা একটা রাজনৈতিক দল তৈরি করুক, করে মানুষের কথার কথা বিএনপি তো পছন্দ করে না, অনেকে বলবে আওয়ামী লীগ তো শেষ, তো তার মানে প্রচুর মানুষ আছে, তো আপনি একটা দল করেন, দল করে ওদেরকে সবাইকে নেন, নিয়ে নির্বাচিত হন এবং দেশের জন্য কাজ করেন। নতুন দল আসার কথাও আমরা শুনতে পাচ্ছি। আজিজুল বারী হেলাল, নতুন রাজনৈতিক দল আসলে আসলে বিএনপি খানিকটা চাপে পড়বে, তার আপনাদের জন্য নতুন চ্যালেঞ্জ হবে নাকি আসলে যেহেতু আওয়ামী লীগ নেই তাই আপনারা কোনো চ্যালেঞ্জ মনে করছেন না? বললাম এগুলো সব পপুলিস্ট কথাবার্তা, এইসব কোনো নতুন দলকে আমরা স্বাগত জানাই, কারণ বিএনপি একটা মাল্টিপার্টি ডেমোক্রেসি, আপনার এই বহুদলীয় গণতন্ত্র তো আমরাই প্রবর্তন করছি, তার নয় তো বাংলাদেশ আজকে একদলীয় শাসন ব্যবস্থা থাকতে হতো। আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ সমস্ত দলকে রাজনীতি করার সুযোগ করে দিলেন এবং তাদেরকে আমরা মোকাবেলা করলাম। অতএব আমাদের বিরুদ্ধে এই সমস্ত কথা বলা মানে আমার কাছে ভালো। এখন আমি যে কথা দেখেন, আমি যে কথা আরেকটা কথা বলতে চাই, জাহিদ ভাই এখানে পাইলাম যে সংবিধান সংস্কার করবেন বা সংবিধান পুনর্লেখন করবেন। এখন আমার বক্তব্য হলো, যারা বলছেন সংবিধান পুনর্লেখন করবেন বা সংবিধান সংস্কার করবেন, তারা তো সংবিধান ছুঁয়ে শপথ নিয়েছেন যে আপনি সংবিধান রক্ষা করবেন, তাহলে আপনি এটা এখন পুনর্লেখন বা সংশোধন করার মানে তো আপনি শপথ ভঙ্গ করলেন। এটা একটা প্যারাডক্সিক্যাল কথা হলো না, যে আপনি বলছেন সংবিধান সংস্কার করবেন, সংবিধান পুনর্লেখন করবেন, কিন্তু তাহলে আপনি সংবিধান ছুঁয়ে শপথ নিলেন কেন যে সংবিধান সংরক্ষণ করবেন? এখন জাহিদ ভাই যেটা বললো, তাহলে সংবিধান সভা করতে হবে, একটা নির্বাচন, এরপরে আরেকটা নির্বাচন, কত দীর্ঘসূত্রতা। আরেকটি কথা এখানে আছে যে আপনি যে সংবিধান সংস্কার বা সংবিধান পুনর্লেখন করবেন, আপনি কি 1971-এর যে চেতনা আমাদের সাম্য, মানবিকতা এবং ন্যায় বিচার, এই চেতনার বাইরে যে বা 71 সালকে বাদ দিয়ে আপনি কোনো সংবিধান রচনা করতে পারেন না। কারণ আমাদের মূল যুদ্ধটা হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে 71 সালে, এরপরে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব খর্ব হয়েছে, গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, তার জন্য আমরা 90-এর গণ অভ্যুত্থানও করেছি, আবার 24-এর গণ অভ্যুত্থানও করলাম, আবার 75-এর বিপ্লব হয়েছে 7ই নভেম্বর। কারণ স্বাধীনতা ছিল না, স্বাধীনতা ছিল, সার্বভৌমত্ব ছিল না, গণতন্ত্র ছিল না, আপনার অর্থনীতি ছিল না, এই সময়ের জন্য আমরা আপনার বিপ্লব করেছি। 90-এ বিপ্লব হয়েছে, 75-এর 7ই নভেম্বরে বিপ্লব হয়েছে, 2024 সালে বিপ্লব হয়েছে। এখন যদি আপনি সংবিধান 24-এর আলোকে করতে চান, তাহলে আপনি 71-কে অস্বীকার করছেন। 71-কে অস্বীকার করতে সংবিধান রচনা করা যায় না। মোটা দাগে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর থেকে একটু দূরেও সরে যাচ্ছে কি ডাক্তার জাহিদুর রহমান? যেখানে সবাই একসাথে কাজ করার কথা ছিল, তারা অনেকটাই আসলে রাজনৈতিক দলগুলোকে বাদ রেখে বা খানিকটা পাশে রেখে নিজেদের মতন করে সিদ্ধান্ত নিচ্ছে কি? কিছু ক্ষেত্রে আমি পাশে রাখা না, অন্তত যোগাযোগের অভাব আমি দেখতে পাচ্ছি। যোগাযোগটা আরো অনেক বেশি নিয়মিত হওয়া উচিত ছিল। সবসময় যে প্রধান উপদেষ্টা তা না, কাউকে অ্যাসাইন করা যেতে পারতো যিনি সবগুলো রাজনৈতিক দলের সাথে কন্টিনিউয়াসলি আলোচনা করবেন, সেটা হলে সবচেয়ে ভালো হতো। এবং শুধু সরকারের চাইতে আমি বরং আরেকটা গ্রুপকে একটু বলতে চাই, আমি অভিযোগ করছি না, তারা খুবই ইয়াং মানুষ, তাদের বয়স খুবই কম। আমি এই যে ছাত্র সমন্বয়কদের কথা বলছি, সরকার না হয় মিসকমিউনিকেট করছে, কিন্তু তাদের দিক থেকে কিছু কিছু কথা বলা হচ্ছে এবং এমনভাবে বলা হচ্ছে যে রাজনৈতিক দলের সাথে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরির মানে চেষ্টা হচ্ছে, এরকম মনে হতে পারে। আমি তাদের অনভিজ্ঞতা আছে, তাদের বয়সের এক ধরনের ম্যাচুরিটি আছে, তারা দারুণ কাজ করেছে, তারা জীবনের ঝুঁকি নিয়েছে আনডাউটেডলি, কিন্তু তারপরও এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাদের এই পলিটিক্যাল, আপনি যখন পলিটিক্সের মাঠে আছেন, তারা দল করেন নাই কিন্তু পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করছেন, তারা একটা স্টেটের কনস্টিটিউশন রিরাইট যখন করতে বলেন, আপনি অত্যন্ত কোর পলিটিক্যাল জায়গায় যেহেতু কথা বলছেন, আপনাকে পলিটিক্যালি কারেক্ট
বিহেভিয়ার কেমন, কথা কেমন, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা। এবং রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই, সেক্ষেত্রে আসলে বিএনপির মতো বড় রাজনৈতিক দল তারা আসলে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচনকে ঘিরে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার আসলে ক্ষমতা ধরে রাখবার জন্য অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা, সেই ভয়কেও কিন্তু, সেই শঙ্কাও কিন্তু কাজ করছে সাধারণ মানুষের মনে। সেই জায়গাগুলোতে আমরা আসবো, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন। আজিজুল বারী হেলাল, আমরা আসলে যখন নির্বাচন নিয়ে কথা বলছি সেই সময় নির্বাচনের জন্য আমাদের অপেক্ষা করাটা খুবই প্রয়োজন। যেই তর্কে আমরা ছিলাম, একটা সাইদুর রহমান বলছিলেন একটি সুষ্ঠু নির্বাচন কিংবা দেশের ভার শেষ পর্যন্ত আসলে রাজনৈতিক দলগুলোর হাতেই নিতে হবে। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখনকার বাস্তবতায় বিএনপির অনেক নেতাকর্মীরা নিজেদেরকে জয়ী ভাবতে শুরু করেছেন কিনা নির্বাচনের আগেই? বিএনপি অনেক নেতাকর্মীরা জয়ী ভাবতে শুরু করেছে, এটা আংশিক সত্য। আমরা সবাই জয়ী ভাবতে শুরু করেছি, কারণ গত 17টা বছর আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করবেন না একেবারে। এই প্রশ্নের উত্তরটা আপনি একসাথে সব গলায় ফেলাতে আমি উত্তর দিতে পারি। আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিই, এরপরে আমি পরেরটা দিচ্ছি। গত 17 বছর আমরা এই মাফিয়া সরকারের বিরুদ্ধে শত অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা মাঠে তাকে মোকাবেলা করেছি। মার খেয়েছি, গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, আমাদের বিরুদ্ধে আমাদের নেত্রীকে জেলে নেওয়া হয়েছে, আমাদের নেতা নেত্রীর নামে আপনার গায়েবী মামলা, অসত্য মামলা, সব কিছুতে। এরপরে আমরা অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করেছি, কত কত একটা বড় কাজ করেছি। অন্য অন্য রাজনৈতিক দলকেও এই সরকারের বিপক্ষে নিয়ে আসছি এবং একটা ক্ষেত্র তৈরি করেছি এই সরকারের বিরুদ্ধে, এবং অনেক আন্দোলন সংগ্রাম করছি। এর উপর দাঁড়িয়ে ছাত্ররা এই আন্দোলনের উপসংহার টেনেছে। সুতরাং আমাদের এটা বিজয়। তো এই বিজয় উদযাপন করাকে আপনি যেভাবে এই বিজয় উদযাপন করবো না আমরা, এখন ওইটা তো আমরা দিয়েছি। একমাত্র বিএনপি একমাত্র দল যে এই সমস্ত অভিযোগ আসলে তার তদন্ত করে তাদের আমরা ব্যবস্থা নিয়েছি, আর কোনো রাজনৈতিক দল কিন্তু করেনি। তারা আপনি কি মনে করেন অন্য অন্য রাজনৈতিক দল সব ধোয়া তুলসী পাতা? সুতরাং এখন আমাকে বলতে দেন, এখন হলো নির্বাচন, যে এখন এই নির্বাচন নিয়ে আমি দেখলাম যে 3 মাস চলে গেল, টালভানা শেষ হয়নি এখনো, এবং সরকারের একটা আনস্মার্ট মুভ, যেমন 3 জন উপদেষ্টা কালকে নিয়োগ দিয়েছে। কোন বিচারে? আমি উপদেষ্টাদের নিয়োগ দিয়েছে জন্য আমি দুঃখিত না, আমি খুশিও না, কিন্তু আমার কাছে কোন বিচারে তাদের নিজেদের মধ্যে আমাদের ছাত্র ভাইরা যারা আন্দোলন উপসংহার, তারাই তো আপনার এটার বিরুদ্ধে গেছে। তার মানে কি সরকার কিন্তু তার এই সমস্ত উদ্যোগের ফলে আমরা যারা আন্দোলনের শক্তি, আমরা যারা বিপ্লবের শক্তি, আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে দিচ্ছে সে। আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের একটা মতভেদ তৈরি করছে তাদের আনস্মার্ট মুভের ফলে, আবার ছাত্ররাও এখন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে তাদের এই আনস্মার্ট মুভের ফলে। আমার কাছে মনে হচ্ছে ডেলিভারেটলি, খুবই উদ্দেশ্যমূলকভাবে সরকার কি এগুলো করছে, যে সরকারের মধ্যেই তার কি মাফিয়ার কোনো দোসর অথবা এই যে পররাজ্য গ্রাসকারী যে সমস্ত শক্তি, অর্থাৎ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা সবসময় দাবিয়ে রাখতে চায়, তাদের কোনো দোসর সরকারের মধ্যে বসবাস করে। আমাকে একটু বলতে দেন, আপনি বললে আমি কথাটা শেষ করতে হবে না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে আমাদের এই সরকারকে আপনার ব্যর্থ করতে চাই, আমাদের এই সরকারকে পরাস্ত করতে চাই, আমাদের এই প্রাণের সরকারকে, আমাদের এই সবার রক্তে দেওয়া এই সরকারকে, এই সরকারের ভিতরে সেই বাইরের কোনো শক্তির দোসর অথবা মাফিয়ার কোনো দোসর বসে আছে কিনা সরকারকে ফেইলার দেখানোর জন্য, অথবা এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময়ে আপনার শেখ হাসিনার ভিডিও বার্তা ফাঁস করা হচ্ছে। বিভিন্ন ফেসবুকে দেখলাম যে আজকে অমুক জায়গা মুভ করবে আওয়ামী লীগ, এই সমস্ত কথা বলে আবার জনগণকে ঐক্যবদ্ধ করছে সরকারের সাথে। তার মানে সরকার একটা দ্বিমুখী, একটা দ্বিপদী, একটা বাইনারি একটা অপশন চালু করছে তার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য। সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার করছে কিনা? একটা জাহিদুর রহমান, এইরকম যে অস্থিতিশীল পরিবেশ কিংবা আসলে কোনো না কোনো ক্ষেত্রে যারা আসলে ফ্যাসিবাদী সরকার ছিলেন তাদেরকে একটু সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে কিনা, যে প্রশ্ন আসলে বিএনপির মতো রাজনৈতিক দলগুলো এখন তুলছে, এই বাস্তবতাকে অন্তর্বর্তীকালীন সরকার আমলে নেবে কিনা? আমি ঠিক মনে করি না যে সরকার পরিকল্পিতভাবে সব করছে, কিন্তু সরকার ভুল তো করছে। আমি যদি ডেলিবারেটলি নাও মনে করি, যেমন ধরুন সাম্প্রতিক যে 3 জন উপদেষ্টা নিয়ে করা হলো, এর মধ্যে একজন তো ছাত্র প্রতিনিধি, তিনি আগে বিশেষ সহকারী ছিলেন, নতুন যে 2 জন আসলো, 2 জনকে নিয়ে ডিবেট আছে। প্রাথমিক ডিবেটটা একটু করে রাখি, সেটা হলো যিনি বাণিজ্য উপদেষ্টা হয়েছেন তিনি খুব বড় একজন ব্যবসায়ী, উনি ব্যবসায়ী হিসেবে বেশ সুনাম আছে তার বংশ পরম্পরায়, তার বাবাও বড় ব্যবসায়ী ছিলেন।
তার অধীনে শুধু বাণিজ্য মন্ত্রণালয় না, পাট বস্ত্র মন্ত্রণালয় আছে। এই বাণিজ্য মন্ত্রণালয়, পাট বস্ত্র মন্ত্রণালয়, এগুলো প্রত্যেকটাতে তার নিজেরও ব্যবসা আছে। আমি আওয়ামী লীগের সময় টিপু মুন্সি সাহেবের খুব সমালোচনা করতাম। অনেকেই বলতো উনি নাকি মোটা দাগে খারাপ মানুষ নন, আওয়ামী লীগে খারাপ মানুষ নন, হতে পারে, আমি বিশ্বাস করি না, কিন্তু একটা সমালোচনা করতাম ওই তর্ক ধরেও। উনি তো গার্মেন্ট ব্যবসায়ী। আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু শিল্প মন্ত্রণালয়ের অধীনে না, এটা শিল্প হিসাবে স্বীকৃত, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। সো যিনি বাণিজ্য মন্ত্রী তিনি গার্মেন্ট ব্যবসায়ী কিভাবে হন? মামলার আসামি কিন্তু উনি একটা। আচ্ছা, তো সাথে মামলার আসামি আছে, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সব বাদ দেন। লিস্ট একটা সভ্য সমাজে যেটা হয়, আপনি এমন কোন জায়গায় মন্ত্রী হবেন না যেখানে আপনার ব্যক্তিগত ব্যবসার সাথে স্বার্থের ব্যাপার ভাই আওয়ামী লীগের এমপি, তো এটা আপনি করতে পারেন না। আর আরেকজন মিস্টার সরওয়ার ফারুকীকে নিয়ে তো যেসব ডিবেট শুরু হয়েছে, একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো এই সরকারটা একটা বিশেষ রকম সরকার। নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার গঠিত হতো তাহলে আওয়ামী লীগের সাথে কারো না কারো যোগাযোগ আছে, তাতে নিয়ে আমাদের এত মাথা ব্যথা থাকতো না। ঠিক আছে, উনি যোগ্য, নতুন করে যদি মনে করি কেউ করব। আওয়ামী লীগের সাথে থাকা মানে একটা মাফিয়া রেজিমের সাথে। এই কারণে যে সাংবাদিকরাও তথাকথিত তাদের সাথে ছিলেন, আমরা তাদেরকে সাংবাদিক বলি না, ওনারা সাংবাদিক না। আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক দল হতো, নির্বাচিত হতো, সারা পৃথিবীতে বহু মিডিয়া আছে না, সে এই দলকে সাপোর্ট করে, সে ওই দলকে সাপোর্ট করে। কেউ কিন্তু কাউকে এরপর মামলা করা বা মানুষের বিক্ষুব্ধতা, টিভি চ্যানেলে হামলা করব, কোথায় হয়েছে, কেন হয়েছে? তাহলে এটা হয়েছে কারণ এগুলো জার্নালিজম না। ওনার যে ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে এসছে নানা সময়, হতে পারে যে বাংলাদেশে যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে টিকে থাকার জন্য উনি এসব করছেন, উনি এই ধরনের ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা, কিন্তু এটা করেছেন তো যিনি এটা করেছেন তাকে আসলে এই মুহূর্তে এই সরকারে আনা নিয়ে প্রশ্ন তৈরি হবে, এবং ছাত্র সমন্বয়করা সেই প্রশ্ন তৈরি করছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হতে দেখেছি, এবং তাদেরকে আমরা এক ধরনের সরকারের এক্সটেনশন মনে করি, কারণ তাদের প্রতিনিধিরা সরকারেই আছেন, তারাই প্রশ্নটা তুলছেন, এবং সরকারের এই ধরনের ডিবেট গুলোতে ঢোকা দরকার ছিল না, উচিত হয়নি। কারণ আপনি এখন সার্ভিস দিবেন, আপনি তো ঠিকমতো সার্ভিসই দিতে পারছেন না। একটা সরকারের প্রাথমিক কাজ কিন্তু সার্ভিস ডেলিভারি করা। এই যে সংস্কার সহ শুরু যত কিছু করতে বলি কেন, তাতে আপনার সার্ভিস ডেলিভারিটা বেটার হবে, আমরা আসলে এখন দৃশ্যমান হতে দেখি বেটার হবে, সেটাই তো হচ্ছে না। একটা ছোট উদাহরণ দেই আপনাকে, মূল্যস্ফীতি আছে, আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না, ঠিক আছে, আপনি টিসিবি ট্রাকে এখন পণ্য বিক্রি করছেন, এখনো তো অ্যাডিকুয়েট ট্রাক নাই। আপনি হাঁটুন, আমি খুব মন দিয়ে খেয়াল করি, যত লম্বা লাইন হাসিনার সময় ঠিক এই পরিমাণ লাইনই ছিল, তো আপনি তো আসলে এখানে কাজ করেন নাই। এখনো আমরা দেখতে পাচ্ছি পণ্য শেষ হয়ে যায়, মানুষ থেকে যায়, মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়েও পণ্য পাচ্ছে না। সো আপনার উচিত হলো মানুষের জীবনটাকে স্মুথ করা, এই কাজগুলো করা, এসব বিতর্ক উস্কে দেওয়ার চাইতে। যেরকম আসলে বিতর্কগুলো উস্কে যাচ্ছে আজুল বাড়ি হেলাতে, এমনি অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি হতে যাচ্ছে, এরকম একটি আলোচনাও সামনে আসছে। সেক্ষেত্রে আসলে নির্বাচন যদি দেরিতে হয়, সেই নির্বাচন আসলে আমাদের জন্য বুমেরাং হতে পারে কিনা, রাজনৈতিক দলগুলোর জন্য কি কোনো খারাপ সংবাদ বয়ে আনবে কিনা? রাজনৈতিক দলের জন্য কোনো খারাপ সংবাদ বয়ে আনবে কেন? রাজনৈতিক দলগুলো তো এই সমস্ত ফেস করতে অভ্যস্ত। যে কোনো প্রকার শাসন বলেন, অপশাসন বলেন, সবকিছু ফেস করে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে টিকে রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই অভিজ্ঞতা রয়েছে। আমি তো মনে করি যে এই সরকার যে আপনার অদক্ষতার পরিচয় দিচ্ছে, বিশেষ করে অদক্ষতার পরিচয় দিচ্ছে বিধায় সরকারের উচিত হবে তার যে দায়িত্ব, যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে সুন্দরভাবে ক্ষমতাটা হস্তান্তর করা, সেটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, যেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে। এতদিনে আমাদের যে বাজে অভিজ্ঞতা ছিল, রাতের ভোট, ড্যামি ভোট, তারপরে বিনা ভোট, মানুষকে এই ভোট দেওয়ার যে ভোট কিভাবে দিতে হয়, ভোটটা কেমন লাগে, এই সব জিনিসের প্রতি যদি সরকার সুনজর দিত এবং একটা নির্বাচিত প্রতিনিধি সরকার ক্ষমতা চালায় থাকতো, তারা দেখতেন যে জাহিদ ভাই যে কথাগুলো বলল, যে ওএমএস এর ট্রাকের লাইন এখনো শেষ হয়নি, ডেঙ্গু মশার উপদ্রব এখনো কমাতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। কারণ কি? এতে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। সরকার তো একটা অ্যাকাউন্টেবিলিটি টু হুম, কার কাছে সে অ্যাকাউন্টেবল? মানে সে কি কোনো সংসদ আছে? সে অ্যাকাউন্টেবল বলতে পারেন আপনি? আমরা যারা টকশো করি আর বিভিন্ন জায়গায় যে সভা সেমিনারগুলো হয়, কিন্তু এই টকশোর কথা আর সভা সেমিনারের কথা কি সরকার শোনেন না? কোনো জবাবদিহিতা নেই, অর্থাৎ জবাবদিহিতা নেই বিধায় তারা একটা রিল্যাক্স বোধ করে।
তারা এখন, আমি তো বারবার বলছি যে ক্ষমতার যে স্বাদ, ওই যে ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দেন লিকার, আমার কাছে এমনই মনে হচ্ছে। এই প্রশ্নটি আমি রাখতে চাই, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আসলে কেউ যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেটি অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা নির্বাচিত সরকার হোক, সেই জবাবদিহিতার জায়গাটা আসলে অন্তত আমরা এখনই আমাদের নিশ্চিত করার কাজ শুরু করার কথা ছিল কিনা। আমি এই প্রশ্ন রেখে আরেকটি বিরতি নিয়ে ফিরবো, দেশ সাম্প্রতিক আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন। ডক্টর জাহিদুর রহমান, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আসলে কেউ যাতে আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে কিংবা ক্ষমতার লোভে শুধু নিজের স্বার্থই যাতে চিন্তা না করে, সেই জবাবদিহিতা আমরা এখনো নিশ্চিত করতে কেন পারছি না? কারণ আমরা আসলে নিজেরা ঠিক গণতান্ত্রিক না। আমি কি গণতান্ত্রিক মানুষ? আপনি কি গণতান্ত্রিক মানুষ? আমার সন্দেহ আছে। মানে আমরা গণতন্ত্রের কথা বলি, জবাবদিহিতার কথা বলি, ক্ষমতায় গিয়ে আমরা যে কোনো কিছু করব না, কিন্তু এই মানুষগুলো যখন আমরা স্মলার স্কেলে, আমার যদি একটা বিজনেস থাকে, একটা অফিস থাকে, ইভেন আমার একটা পরিবার থাকে, আমাদের পরিবারগুলো কি গণতান্ত্রিক? আপনি খেয়াল করে দেখবেন। সো আমি মনে করি গণতন্ত্র তো আসলে একটা শাসন ব্যবস্থা না, গণতন্ত্র একটা কালচার। সেই কালচারটা যদি না থাকে, খুব স্বাভাবিক একজন স্বৈরাচারী মানুষ ততক্ষণ গণতন্ত্রের কথা বলবেন যতক্ষণ ওনার ক্ষমতায় যেতে সুবিধা হয়। শেখ মুজিবুর রহমান বলেছেন না, আমাদের গণতন্ত্রের বিরাট হিস্ট্রি আছে ওনার লড়াইয়ে। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত আমরা সবাই গণতন্ত্র মনে রাখি, ক্ষমতায় যাবার পর সেটি ভুলে যাই। কিন্তু আমাদের একটা নতুন সংকট যোগ হয়েছে, which is very important। আমরা যদি মোটা দাগের গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের 90 পরবর্তী যে অবস্থা ছিল 2006 পর্যন্ত, সেই অবস্থাটা যদি থাকতো তাহলেও দেখতেন সোসাইটিতে মোটা দাগে গণতন্ত্র থাকতো। কিন্তু আবার সোসাইটিতে যখন স্বৈরাচার থাকে তখন দেখবেন আমি এভাবে বলি কথাটা, শেখ হাসিনার 15 বছর শাসনের পর আপনার আমার ভেতরে সাম পার্সেন্টেজ শেখ হাসিনা ঢুকে পড়েছে। আমরা নিজের অজান্তেই স্বৈরাচারী হয়ে উঠি, কারণ এই ব্যবস্থার মধ্যে থাকলে এটাই পরিণতি, এটা আস্তে আস্তে নিচের নামে ব্যক্তির মধ্যে ঢোকে। সুতরাং আপনি খেয়াল করবেন বহু ক্ষেত্রে, ধরুন শেখ হাসিনাকে আমরা বিদেশে পালাতে বাধ্য করেছি কারণ উনি আমাদের দেশে আইন কানুন বিচার কিছুই রাখেন নাই। শেখ হাসিনা যাওয়ার পর কি বিচারের সম্ভাবনা নাই? আছে। আমরা বিশ্বাস করতে চাই আমাদের আদালত এখন সুন্দরভাবে কাজ করবে, কিন্তু এই আমরাই আওয়ামী লীগের লোকজনকে যখন আদালতে নেওয়া হলো আমরা পেটাতে গেলাম। এটা ইনস্ট্যান্ট ক্ষোভ না, এই কয়েকদিন আগে একজন ছাত্রলীগ নেতাকে রীতিমতো ছিনিয়ে নেওয়া হয়েছে পুলিশের হাত থেকে এবং তাকে বেদম পেটানো হয়েছে। অর্থাৎ আমরা সহনশীলতার জায়গা থেকে দূরে সরে যাচ্ছি, তাই তো? তার মানে আমাদের মধ্যেই আসলে এই জায়গাটা আছে, আমরা এটার একটা সমাধান আছে। একটা গণতান্ত্রিক অ্যাকসেপ্টেবল নির্বাচন যদি আমরা বেশ কয়েক টার্ম করতে পারি, আপনি নিশ্চিত থাকেন আমাদের মধ্যে আস্তে আস্তে এই গণতান্ত্রিক চেতনা ঢুকবে। কিন্তু সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে তো অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের যোগসূত্র থাকতে হবে, তাদের মাঝে কি আসলে দূরত্ব বাড়ছে বলে আপনি মনে করেন না? আমি এখনো মনে করি না বাড়ছে না, দূরত্ব আসলে যতটুকু ছিল সেটাই যে আছে। এটা কমানোর চেষ্টা করা উচিত। সেই কমানোর চেষ্টা কি অন্তর্বর্তীকালীন সরকার করছে রাজনৈতিক দলগুলোর সাথে? আপনারা কি মনে করছেন? আমরা তো মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে অবিরত বিভিন্ন বিষয়ে ডায়ালগ করা, কারণ আপনারা আমরা একই অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য আমাদেরও সে একই লক্ষ্য। অর্থাৎ আমাদের লক্ষ্য যদি এক হয় তাহলে আপনি হায়ারার্কি আর লোয়ারার্কি বলে, আপনি উপরে আমি নিচেই বলে আপনি আমার থেকে দূরে থাকবেন, কিন্তু আমরা তো একত্রে আলোচনা করতে পারি কোনো একটা বিষয় নিয়ে। এবং আপনি জাহিদ ভাই যেটা বললেন, দেখেন যে জবাবদিহিতা সবচেয়ে বড় একটা, জবাবদিহিতা যদি থাকতো, আজকে আমাদের ইনস্টিটিউশনগুলো যদি ভাইব্রেন্ট থাকতো, মনে করেন দুদক, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, আরও যে সমস্ত কমিশন আছে সেগুলো যদি ভাইব্রেন্ট থাকতো তাহলে আপনার অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা থাকতো। আমাদের ল এনফোর্সিং এজেন্সিসগুলো, সরকারের ব্যুরোক্রেসিগুলো, এদের মধ্যেও আমি এটা দেখলাম মতলববাজি থাকে, যে সরকারকে আনস্টেবল করার জন্য বা কোনো সরকারের কোনো সিদ্ধান্তকে অন্য খাতে প্রবাহিত করবার জন্য। এই জন্য আমি বলছি যে বর্তমান সরকারকে উচিত হবে যে যেহেতু সে স্মার্টলি মুভ করতে পারছে না, জনগণ তো দেখছে যে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে, কমাতে পারছে না, বিভিন্ন জায়গা থেকে আপনার বিদ্রোহ দেখা দিচ্ছে, দাবি দেওয়া দেখা দিচ্ছে। মনে হচ্ছে যে এই সরকারের কাছে সবাই মিলে দাবি দেওয়া করছে, মনে হচ্ছে যে এই সরকার মনে হয় দাবি দেওয়া মেটানোর সরকার। আসলে যে এই সরকার একটা কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার, তিনি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তাহলে কি হচ্ছে জানেন, সেই সরকার যদি আপনার এই সংস্কার বা যা রাষ্ট্র মেরামত
তারপরে অ্যাকাউন্টেবিলিটি যাই কিছুক্ষণ ফেলিয়ার করলে জনগণ তাকে ভোট দিবে না, জনগণ তাকে আবার নামিয়ে দেবে, তাই না? সুতরাং আপনি এখন নিজেই তো এখন জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছেন, যেহেতু আপনি আপনার জনগণের যে উদ্দেশ্য ছিল, যে এত রক্তের দেওয়ার উদ্দেশ্য ছিল কি একটি নির্বাচন, এখন তো মনে হচ্ছে সরকারের এই যে ফেইলারের জন্য, সরকারের এই ব্যর্থতার জন্য পুরো রাষ্ট্রই ব্যর্থ হতে চলেছে, পুরো বিপ্লবী ব্যর্থ। আমরা আসলে ব্যর্থ হতে পারি না, ব্যর্থ হওয়া উচিত হবে না, কারণ হলো আমাদের সামষ্টিক মানে বিপদ হবে, এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। এবং এই কারণে আমি সিরিয়াসলি বিশ্বাস করি, কারণ যে মানুষগুলো অন্তত সরকারে আছে, বিশেষ করে যিনি প্রধান উপদেষ্টা আছেন, আমি তার সদিচ্ছা নিয়ে ন্যূনতম কোনো সন্দেহ প্রকাশ করি না। কিন্তু যেটা হয়, একটা সরকার বিরাট জায়গা, বিভিন্ন রকম মানুষ, কাউকে আমরা দেখি যে উপদেষ্টা আমরা চিনি, এর বাইরেও নানান রকম পাওয়ার সেন্টার থাকে। একটা রাষ্ট্র আসলে ছোট ব্যাপার না। ডক্টর ইউনূস প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে সরকার একটা বিশাল ইঞ্জিন, মানে এটা ওনারা থেমে গেছে, এটাকে ওনারা স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন, তারপর চলতে শুরু করবে। সো এত বড় যখন ইঞ্জিনের প্রচুর পার্টস আছে, প্রচুর এরিয়াস আছে, এবং হেলাল ভাই যেটা বললেন উইচ ইজ ভেরি রাইট, যে বিভিন্ন ওই যে সবই তো অন্যান্য যে সরকারি চাকরি, মানে সেই আমলাতন্ত্র, পুলিশ, মিলিটারি, সব জায়গায় আগের সরকারের লোকজনই সংস্কার তো পরে তারা তো আছেনই। সো এই জায়গায় কাজ করা কঠিন হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা ব্যর্থতার দিকে যাব না। সরকার রিয়ালাইজ করবে কি কি করা দরকার, এবং দ্রুত রাজনৈতিক দল সহ সবার যেখানে মাফিয়ার দোসররা এখনো রয়ে গেছে। আলী ইমাম মজুমদার কে আপনি বলেন, আলী ইমাম মজুমদার কে, যে দুজন উপদেষ্টা নিয়োগ হলো, তাদের রাজনৈতিক পরিচয় কি? তো বোঝাই যাচ্ছে যে আপনি আগের মাফিয়া সরকারের পেতাত্তাকে ঢুকিয়ে দেবেন সরকারের ভিতর। সরকার তো আপনার জনগণ এবং রাজনৈতিক দলগুলো কিভাবে কি ভাবছে সেই জায়গাটিতে আমাদের এখন ভাবার প্রয়োজন আছে। আজিজুল বারী হেলাল, ডক্টর জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।